নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি প্রথাবার রীতি মেনে যেভাবে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ চবর্ণ নির্মিত আমার প্রথম ক্লাস, আর টোটাল যে সংক্ষিপ্ত গ্রন্থের আলোচনায় আমার 23 নম্বর ক্লাস। তোমরা জানো বন্ধু যে গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনায় আমি সরাসরি ক্যামেরাতে না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে এই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। আজও সেই চেষ্টাটাই কিন্তু করব। সেদিক থেকে চবর্ণ নির্মিত প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে চক্ষুদান। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু, চক্ষুদান হচ্ছে একটা বাংলা প্রহসন, যেখানে মহারাজ রায়বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুরের লেখা এটা। এই গ্রন্থে পরকীয়া প্রেমরত স্বামীকে তার সাধ্বী স্ত্রী কীরূপ শিক্ষা দিয়েছিলেন সেটাই কিন্তু এখানে বিবৃত করা হয়েছে। এই যে চক্ষুদান মানে আমরা ভাবি যে প্রাণ স্থাপন করা এরকম, অর্থাৎ এখানটা কিন্তু বিবেক ফিরে পাওয়া, মতিগতি ফিরে পাওয়া এরকম একটা অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। আবার চক্ষুদান মানে কিন্তু প্রবাদ প্রবচনে চুরি করা অর্থ কিন্তু ব্যবহৃত হয়। তারপর হচ্ছে চণ্ডকৌশিক। তোমরা জানো চণ্ডকৌশিক কিন্তু একটা বাংলা নাটক, লিখেছিলেন অবশ্যই যতীন্দ্রনাথ ঠাকুর। এবং এখানে সংস্কৃত যে চণ্ডকৌশিক যে নাটক আছে তার অনুবাদ হচ্ছে এটা। বিশেষত পুরনোক্ত যে মহারাজ হরিশ্চন্দ্রের উপাখ্যান কিন্তু এই গ্রন্থে কিন্তু রচিত হয়েছে। তারপর হচ্ছে চণ্ডীদাস। তোমরা জানো চণ্ডীদাস হচ্ছে রমণীমোহন মল্লিক সম্পাদিত। বিশেষ করে প্রায় 500 বছর আগে, অর্থাৎ খ্রিস্টীয় 15 শতাব্দীর প্রথম ভাগে চণ্ডীদাসের প্রেমপূর্ণ গীতাবলী এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। এবং তদ্ব্যতীত এখানে চণ্ডীদাসের জীবন বৃত্তান্ত, তার বাসস্থান, জন্মকাল, শিক্ষা দীক্ষা, কবিতাবলী, টিকা এবং তার সমালোচনা প্রভৃতি কিন্তু এখানে এই গ্রন্থের মধ্যে সম্মিলিত রয়েছে। অর্থাৎ রমণীমোহন মল্লিক চণ্ডীদাস গ্রন্থের মধ্যে চণ্ডীদাস সম্পর্কে একটা বিস্তারিত তথ্য কিন্তু আমাদের উপর দিয়েছেন। এরপর হচ্ছে চণ্ডীদাসের পদাবলী। অবশ্যই এটা পরিষদ গ্রন্থাবলী, এটা নীলরতন মুখোপাধ্যায় সম্পাদনা কিন্তু করেছিলেন। এই গ্রন্থে অমর কবি চণ্ডীদাসের সমগ্র পদাবলী সংগৃহীত হয়েছে এবং ভূমিকায় সম্পাদক চণ্ডীদাসের পদাবলীর পাঠোদ্ধার করেছেন এবং পদবিচার, কবির জীবনী ও জন্মস্থান প্রভৃতি সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন এবং পরিশিষ্টে পদাবলীর অন্তর্গত দুরূহ এবং অপ্রচলিত শব্দের তালিকা এবং অর্থ কিন্তু দিয়েছেন। তারপরে হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য জনপ্রিয় গ্রন্থ তোমরা জানো, চতুর্দশপদী কবিতাবলী। তোমরা অবশ্যই জানো এটা একটা বাংলা কবিতা গ্রন্থ এবং অবশ্যই কিন্তু কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতা বুঝতেই পারছো, প্রথম চতুর্দশপদী কবিতা বাংলায় এনেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এটাকে বলা হচ্ছে কিন্তু সনেট। এবার এই যে চতুর্দশপদী কবিতা বলি, এখানে কিন্তু তোমার এর মধ্যে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কবিতা কিন্তু সন্নিবিষ্ট হয়েছে। বিশেষ করে ইউরোপে অবস্থানকালে কবি, ইতালীয় কবি পেত্রাক্যের ধরনে এইগুলি রচনা করেছিলেন মোটামুটি 1665 থেকে 67 সালের মধ্যে। এই কবিতাগুলির আকার ইউরোপে সনেট নামক কবিতা বিশেষের অনুরূপ বলতে পারো। এরপরে রয়েছে চন্দ্রগুপ্ত, অবশ্য আর একটা বিখ্যাত এবং জনপ্রিয় নাটক এবং নাট্যকার অবশ্যই কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়। এখানে মৌর্য বংশ মহারাজ চন্দ্রগুপ্তের প্রসঙ্গ অবলম্বনে উক্ত নাটক কিন্তু রচিত হয়েছে এবং চন্দ্রগুপ্ত তার বৈমাত্র যে ভ্রাতা নন্দ কর্তৃক নির্বাসিত হয়েছিলেন এবং পরে চাণক্য নামে একজন কূটনীতিজ্ঞ ব্রাহ্মণের সাহায্যে তিনি নন্দবংশের উচ্ছেদ করে মগধের সিংহাসনে আরোহণ করেছিলেন। বিশেষ করে গ্রিকরাজ সিলুকাস তার সাম্রাজ্য আক্রমণ করলে চন্দ্রগুপ্ত সিলুকাসকে পরাস্ত করে তার কন্যাকে কিন্তু বিয়ে করেন। এরই উপর ভিত্তি করে কিন্তু লিখেছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত নাটকটা। তবে পণমাঝে বন্ধুদের কথা একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে হচ্ছে চন্দ্রনাথ। তোমরা জানো চন্দ্রনাথ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস। এই উপন্যাসে যে উপন্যাস সখা যে নর পরিকল্পনায় মাধুর্য এবং শ্লেষ দুই কিন্তু আছে।
বিশেষ করে তরুণ জমিদার চন্দ্রনাথের সংসারে এক মাতুল এবং মাতুলানি ব্যতীত আর কেউই কিন্তু নেই। এবং পৃথগণ্য ক্ষুল্লতাঁত মণিশঙ্করের সঙ্গে চন্দ্রনাথের পিতার আমল থেকেই মনোবাদ চলে আসছে। এবং চন্দ্রনাথ কাশিধামে বেড়াতে গিয়ে তার পিতার পাণ্ডা হরিদয়ালের বাসায় ওঠে এবং হরিদয়ালের বাসায় একটি সুন্দরী অনাথা ব্রাহ্মণ কন্যা তখন রান্না করছিল। ফলে রমণীর সরজু নাম্নী সুন্দরী একা সবর্ষিয়া কন্যাকে দেখে রীতিমতো চন্দ্রনাথের বড় ভালো লেগে যায়। ফলে চন্দ্রনাথ সরজুকে বিয়ে করে বাটি নিয়ে আসে। বাটি মানে হচ্ছে বাড়ি। তৎকালীন যুগে লেখকরা বিশেষ করে শরৎচন্দ্র বাটি শব্দটা বলতে অভ্যস্ত ছিলেন। কিছুদিন পরে প্রকাশ পায় যে সরজুর মাতা বিধবা হওয়ার পর তার চরিত্র নষ্ট হয় এবং তিনি অল্পদিন পরেই ভিক্ষাবৃত্তি অবলম্বন করে কাশীতে আসেন। এদিকে হরদয়াল অনাথা ব্রাহ্মণ কন্যাকে আশ্রয় দেন এবং প্রকৃত বৃত্তান্ত হরদয়ালও কিন্তু জানতেন না। চন্দ্রনাথ এই বৃত্তান্ত অবগত হয়ে সরজুকে জিজ্ঞাসা করে সে অস্বীকার করল না এবং চন্দ্রনাথ অগত্যা ইচ্ছার বিরুদ্ধে গর্ভবতী সরজুকে ত্যাগ করল। ফলে সরজু অনন্যোপায় হয়ে কাশী এসে হরদয়ালের বাটিতে আর আশ্রয় পাইল না। তার মাতাও ইতিমধ্যে নিরুদ্দেশ হয়েছে। ফলে কৈলাস খুড়ো নামে একজন সদাশয় সংসারত্যাগী ব্রাহ্মণ সরজুকে আশ্রয় দেয়। এদিকে সরজুর একটি পুত্র সন্তান হয়, নাম দেওয়া হয়েছিল কিন্তু বিশু। বিশু কৈলাসের প্রাণস্বরূপ হয়ে উঠেছিল এবং চন্দ্রনাথ অনুরুদ্ধ হইল দ্বিতীয় সংসার করতে আর পারল না এবং সরজু নিজে নিরপরাধিনী জেনে সে কাশীতে এসে সরজু এবং পুত্রকে বাড়ি নিয়ে আসে। বৃদ্ধ কৈলাস বিস্তর শোক সংগ্রহণ করতে না পেরে অল্পকাল পরেই কিন্তু কাশী লাভ করেন, অর্থাৎ কাশী লাভ করা মানে হচ্ছে মারা যাওয়া। দেখো বন্ধু, এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনার যে ক্লাস, তোমরা বুঝতেই পারছো এর কতটা গুরুত্ব রয়েছে। কেননা যে কোনো ইউনিভার্সিটির কলেজে কিন্তু এটা পাঠ্য, শুধু পাঠ্য কথা বলাটা কিন্তু ভুল। কারণ হচ্ছে এটা এখান থেকে 2 নম্বর 5 নম্বর বা 10 নম্বরের রীতিমতন কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায়, বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সেদিক থেকে যথেষ্ট গুরুত্ব রয়েছে, বা আমাদের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করার জন্যে বা জীবনে চলার পথটাকে মসৃণ করার জন্যে অবশ্যই কিন্তু এই সম্পর্কিত জ্ঞান থাকাটা একান্ত দরকার। এবার বাংলা সাহিত্যের আরেকটা বিখ্যাত উপন্যাস সম্পর্কে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করব, কারণ এটা বিভিন্ন ক্লাসে পাঠ্য, গ্রাজুয়েশনের পাঠ্য আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ফলে একটু ধীরে সুস্থে আলোচনা করব, তোমাদের উপকারও সেটা হবে। সেটা হচ্ছে চন্দ্রশেখর। অবশ্যই চন্দ্রশেখর যেন একটা বাংলা উপন্যাস। লেখকের নাম নতুন করে বলার কিছুই নেই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র। বিষয়টা হচ্ছে প্রতাপ নামে জনৈক বালকের সঙ্গে শৈবলিনী নাম্নী এক বালিকার বাল্যপ্রণয় সংগঠিত হয়েছিল। কিন্তু প্রতাপ এবং শৈবলিনী যখন জানতে পারল যে তারা পরস্পর জাতি সম্বন্ধে আবদ্ধ, সুতরাং বিয়ে অসম্ভব, তখন উভয়ে গঙ্গায় ডুবে মরার পরামর্শ করে এবং উভয়ে সাঁতার দিয়ে গঙ্গার মাঝখানে যায়। দেখা গেল প্রতাপ ডুবে যায়, কিন্তু শৈবলিনী ভয়ে ডুবতে পারে না, ফিরে আসে। আবার চন্দ্রশেখর নামক জনৈক পণ্ডিত ব্রাহ্মণ প্রতাপকে জল থেকে উদ্ধার করে। চন্দ্রশেখরের সঙ্গে শৈবলিনীর বিয়েও হয় এবং শৈবলিনী বেদগ্রামে স্বামীগৃহে গিয়ে বাস করতে থাকে। প্রতাপ রূপসী নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করে মানে হচ্ছে বিয়ে করা, পাণিগ্রহণ করে মুঙ্গেরে কিন্তু চলে যায়। তারপর দেখা যায় ফস্টার নামে জনৈক ইংরেজ শৈবলিনীকে হরণ করে নিয়ে যায়। এদিকে চন্দ্রশেখর পত্নী বিচ্ছেদে কাতর হয়ে গৃহত্যাগী হয়। সেই সময় মীর কাসিম বাংলার নবাব ছিলেন এবং ইংরেজদের সঙ্গে তার মনোবিবাদও কিন্তু চলছিল। ফলে নবাবের সেনাপতি যিনি ছিলেন যে গুরুগণ খাঁ, যাতে যুদ্ধবাদে তার চেষ্টা করছিল। এদিকে মীর কাসিমের মহিষী গুরুগণের ভগিনী দলনী বেগম এটা বুঝতে পেরে গুরুগণকে যুদ্ধ থেকে নিবৃত্ত করার জন্য একদিন রাত্রেবেলা দাসীসহ গুরুগণের কাছে উপস্থিত হয়। কিন্তু গুরুগণ তার অনুরোধ শোনে না, বরং তার সর্বনাশের বদ্ধপরিকর হয়, প্রতিজ্ঞা করে তার সর্বনাশ করবেই।
আবার দলনী ফিরে গিয়ে দেখে যে দুর্গদা রুদ্ধ। সে নিরাশ্রয় হয়ে পথে দাঁড়িয়ে কাঁদতে থাকে এবং ঘটনাক্রমে সেই সময় চন্দ্রশেখর সেখানে উপস্থিত হয়। তিনি দলনীকে নিয়ে প্রতাপের বাসায় রেখে দেন। আবার এদিকে প্রতাপ শৈবলিনীকে হরণের সংবাদ পেয়ে ফস্টরকে আহত করে সেই রাতেই কিন্তু শৈবলিনীকে নিজের বাসায় নিয়ে আসে এবং ইংরেজ পক্ষীয় লোক এসে প্রতাপের বাসা আক্রমণ করে, বাসা মানে বাড়ি, এবং প্রতাপকে এবং শৈবলিনী ভ্রমে দলনী বেগমকে তোমার বন্দি করে নিয়ে যায়। ফলে পরদিন নবাব সংবাদ পায় যে দলনী প্রতাপের বাসায় আছে। তিনি দলনীকে আনতে লোক পাঠান। লোকেরা বেগমকে মানে চিনত না, সুতরাং দলনী ভ্রমে শৈবলিনীকেই কিন্তু তারা নিয়ে আসে। তার মুখে নবাব মানে শুনতে পায় যে ইংরেজরা দলনীকে ধরে নিয়ে গেছে। ফলে শৈবলিনী নবাবের অনুমতি নিয়ে প্রতাপকে উদ্ধার করার জন্য ইংরেজের নৌকার অনুসরণ করে এবং পাগলিনী সেজে প্রতাপের নৌকায় উপস্থিত হয়। এদিকে শৃঙ্খলমুক্ত প্রতাপ এবং শৈবলিনী গঙ্গায় ঝাঁপ দিয়ে কিন্তু চলে যেতে চায় এবং চলেও যায়। প্রতাপকে নিয়ে শৈবলিনী নিজের নৌকায় ওঠে এবং রাত্রেবেলা অজ্ঞাতসারে তারা চলে যায় এক জঙ্গল পরিপূর্ণ পর্বতে আশ্রয় নেয়। সেখানে ঝড় বৃষ্টিতে মৃতপ্রায় হলে চন্দ্রশেখরের গুরু রমানন্দ স্বামী তাকে নিয়ে এক গুহা মধ্যে রক্ষা করে। সেখানে শৈবলিনী অনুতাপে দগ্ধ হতে থাকে এবং স্বামী সঙ্গ লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। আবার রমানন্দ স্বামী তাকে সপ্তাহব্যাপী কৃচ্ছব্রত সাধনের উপদেশ দেন। সেটা শুনে শৈবলিনী আদিষ্ট ব্রতের অনুষ্ঠান করে। এই সময় চন্দ্রশেখর এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন। অনুতাপে, চিন্তা এবং নরকের ভীষণ দৃশ্য স্মরণে শৈবলিনী তখন উন্মাদিনী অর্থাৎ পাগলিনী হয়ে যায়। গুরুর আদেশে চন্দ্রশেখর তাকে বেদগ্রামে নিয়ে আসে এবং চিকিৎসা করতে থাকে। সেখানে যোগক্রিয়া অবলম্বনে শৈবলিনীর মুখে অবগত হয় যে সে কেবল প্রতাপের দর্শনালালসায় ফস্টরের সঙ্গে অবস্থান করেছিল, এটা ছাড়া সে আর কোনো দোষের কার্য করে নাই। এদিকে সে স্বামীর পদসেবার জন্য লালায়িত এবং সে উদার হৃদয় চন্দ্রশেখর শৈবলিনীকে কিন্তু ক্ষমা করে দেয়। এদিকে আবার নবাবের আদেশে সেনাপতি তকিখা যে মুর্শিদাবাদগামী ইংরেজদের নৌকা আক্রমণ করে, কিন্তু দলনীকে আর পায় না তারা। সে নৌকায় আহত ফস্টার ছিল, দলনী নেই, নৌকায় ছিল। সেটা পূর্বেই পলায়ন করেছিল, কিন্তু আহত ফস্টার কিছু দূর গিয়ে পিছনে নবাবের লোক তার নৌকা আক্রমণ করে। এই ভয়ে সে এক স্থানে দলনীকে নামিয়ে দিয়ে নৌকা ছেড়ে দেয়। ফলে বিশাল প্রান্তরের মধ্যে একা দলনী বসে কাঁদতে থাকে এবং রমানন্দ স্বামী তাকে তকিখার নিকট পাঠিয়ে দেয়। এদিকে তকিখা নবাবকে মিথ্যা সংবাদ দেয় যে দলনী ইংরেজদের নিকট যেতে ইচ্ছুক। ফলে ক্রুদ্ধ নবাব তাকেই বিষপানে হত্যা করতে আদেশ দেয়। দলনী হাসতে হাসতে স্বামীর আদেশ পালন করে অমরধামে চলে যায়। এরপর ইংরেজদের সঙ্গে নবাবের যুদ্ধেও উপস্থিত হয়। নবাব কয়েকটি যুদ্ধে পরাজিত হয়। প্রতাপ নবাবের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে থাকে। পরে নবাব জানতে পারে যে দলনী নিষ্পাপ হৃদয়া, তখন আর তার অনুতাপের সীমা থাকে না। বিশ্বাসঘাতক তকিখা মারা যায়। এই সময় শৈবলিনীর সঙ্গে প্রতাপের সাক্ষাৎ হয়। ফলে শৈবলিনী প্রতাপকে বলে, তুমি থাকতে আমি স্বামী নিয়ে সুখী হতে পারবো না। মহাপ্রাণ প্রতাপ তখন বলছে উদয়নালার যুদ্ধে জীবন দিয়ে আত্মহত্যার জ্বলন্ত উদাহরণ প্রদর্শন করে। তারপর শৈবলিনীকে নিয়ে চন্দ্রশেখর কিন্তু সংসারী হয়। দেখো বন্ধু, এটাই ছিল কিন্তু বঙ্কিমচন্দ্র লেখা চন্দ্রশেখর উপন্যাসের মূল বিষয়। এই যে উদয়নালার যুদ্ধ, এই উদয়নালার যুদ্ধ, কাটোয়ার যুদ্ধ, মনে করা হয় কাটার সঙ্গে একসময় মুর্শিদাবাদের সঙ্গে কিন্তু এই সুড়ঙ্গ পথে যোগাযোগ ছিল। সেই সূত্রে কিন্তু উদয়নালার যুদ্ধ, কাটোয়ার যুদ্ধ কথাটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। দেখো বন্ধু, বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস, এটা তোমরা অবশ্যই জানো যে চবর্ণ নির্মিত, এটা আমার প্রথম ক্লাস, আর টোটাল ছিল 23 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আরেকটা গ্রন্থ সম্পর্কে আলোচনা করে আজকের ক্লাসটার ইতি টানব, সেটা হচ্ছে চমৎকার চন্দ্রিকা।
তোমরা জানো যে চমৎকার চন্দ্রিকা বাংলা একটা বৈষ্ণব গ্রন্থ এবং কবি কৃষ্ণদাস শ্রীকৃষ্ণদাস কর্তৃক এটা কিন্তু অনুদিত হয়েছিল এবং এটা অতুল কৃষ্ণ গোস্বামী কর্তৃক সম্পাদিত হয়েছিল গ্রন্থটা। পণ্ডিত বিশ্বনাথ চক্রবর্তী যে সংস্কৃত ভাষায় শ্রী চমৎকার চন্দ্রিকা গ্রন্থ প্রণয়ন করেন, এটাই কিন্তু তার পদ্যানুবাদ, অর্থাৎ চমৎকার চন্দ্রিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী, আর তাকে বাংলায় অনুবাদ করেছিলেন কিন্তু আমাদের কৃষ্ণদাস এবং তার সম্পাদনা করেছিলেন অতুল কৃষ্ণ গোস্বামী। এখানে সেই পদ্য, সংস্কৃত পদ্য অনুপাত এই গ্রন্থটা, এবং এই গ্রন্থে রাধাকৃষ্ণের প্রেমলীলার একটা সুন্দর বর্ণনা কিন্তু লেখক হাজির করেছেন। আশা করছি বন্ধু আজও বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের ক্লাসে তোমাদের একটা সুন্দর তথ্য সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।